আম্মা, তোমার ছোট মেয়ের হাবভাব কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। তুমি জিজ্ঞেস করো ওকে, কি ঘোট পাকাচ্ছে সে মনে মনে। সে বাড়ি থেকে পালিয়ে যাবার মতলব করছে। আমার সর্বনাশ না করে তোমার মেয়ের শান্তি নেই। বলতে বলতে জুথি হাউমাউ করে কেঁদে দিল। জুথির আম্মা রাহেলা বানু বিছানায় বসে সুর করে কোরআন পড়ছিলেন। যে কোনো বিপদে আপদে মন অস্থির হলে সারা দিন তিনি কোরআন পড়েন। গত কয়েকদিন ধরেই ছোট মেয়ে সাথীর বিয়ে নিয়ে রাহেলা বানুর মন সাংঘাতিক রকমের উদ্বিগ্ন হয়ে আছে। জ্যোতির হইচই বা কান্নাকাটি শুনে রাহেলা বানু সাধারণত খুব একটা বিচলিত হন না। জ্যোতির স্বভাবই হলো অল্পতে অস্থির হয়ে হইচই শুরু করা। তার বোকাশোকা স্বভাবের জন্য এ বাড়িতে কখনোই তার কথা খুব একটা গুরুত্ব পায় না। তবে আজকের বিষয়টা আলাদা। রাহেলা বানু সামান্য সময় নিয়ে আয়াতটা শেষ করে কোরআন বন্ধ করলেন। তোকে কে বলল সাথী বাড়ি থেকে পালিয়ে যাবে? জ্যোতি রাহেলা বানুর প্রশ্নের জবাব না দিয়ে কান্না আরো বাড়িয়ে দিল। তোমাদের জামাই কিন্তু আমাকে আস্ত রাখবে না আম্মা। সাথীর কি কোনো বিচার বিবেচনা নাই? এতগুলো বছর ধরে আমাদের সংসারটা তোমাদের জামাইয়ের কাঁধে। সে যেমন মানুষই হোক, তোমাদেরকে তো সে ফেলে দেয়নি। আজকে তার এত বড় একটা বিপদ, তার দিকটা তো দেখতে হবে। তুমি সাথীকে একটু বোঝাও আম্মা। এখানে বিয়েটা হয়ে গেলেই তোমাদের জামাইয়ের সব সমস্যা মিটে যাবে। বিয়ের বাজার সদাই সব হয়ে গেছে। এখন যদি তোমার মেয়ে কোনো রকম ঝামেলা করে, যদি তার কথা বলেই যাচ্ছে। রাহেলা বানু একটা দীর্ঘশ্বাস ফেললেন। জ্যোতিকে থামানোর চেষ্টা করে লাভ নেই। জ্যোতির চেঁচামেচিতে রাহেলা বানুর স্বামী তাজুল ইসলাম অদ্ভুত স্বরে ঘুঙাতে শুরু করলেন। তাজুল ইসলাম গত 10 বছর যাবৎ প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে রয়েছেন। প্রথম দিকে শরীরটা প্যারালাইজড হলো, সামান্য কথা বলতে পারতেন। কয়েক বছর হলো কথাও বলতে পারছেন না। বাড়িতে কোনো রকম ঝামেলা হলে তাজুল ইসলাম বিছানায় শুয়ে শুয়ে অদ্ভুত শব্দ করে ঘুমাতে থাকেন আর কিছু একটা বলতে চেষ্টা করেন। কি বলতে চেষ্টা করেন সেটা একমাত্র রাহেলা বানুই বুঝতে পারেন। রাহেলা বানু উঠে গিয়ে স্বামীর বুক আর মাথাটা হালকা হাতে মালিশ করে ফু দিয়ে দিলেন। কানে কানে কি একটা বললেন, তারপর একটু পানি খাওয়ালেন। তাজুল ইসলাম বেশ অনেকটাই শান্ত হলেন। এই বাড়িটা রাহেলা বানুর বড় মেয়ে জামাই সাদেক আলীর। পুরনো আমলের বেশ বড়সড় বাড়ি। রাহেলা বানু যে ঘরটাতে রয়েছেন সেটাও বেশ বড়। মাঝখানে একটা শোকেস আর পর্দা দিয়ে 2 ভাগ করা হয়েছে ঘরটাকে। একপাশে রাহেলা বানুর ছোট মেয়ে সাথীর বিছানা আর কিছু জিনিসপত্র, আরেক পাশে রাহেলা বানু আর তাজুল ইসলামের বিছানা, সাথে তাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। রাহেলা বানু অবশ্য বরাবর সাথীর সঙ্গেই ঘুমান। অসুস্থ স্বামীর বিছানায় তার ঘুম আসে না। কখনো সখনো শুলেও নড়াচড়া করতে হয় বেশ সাবধানে। কখন আবার অসুস্থ স্বামীর ঘুম ভেঙে যায়। সারাদিন বিছানায় পড়ে থেকে থেকে তাজুল ইসলামের ঘুম একদমই কমে গেছে। তিনি আবার ঘুমের মধ্যে নাক দিয়ে মুখ দিয়ে অদ্ভুত সব শব্দও করেন। সেই শব্দ শুনে গভীর রাতে গায়ে কাঁটা দিয়ে ওঠে বাড়ির সবার। তাজুল ইসলামের বিছানার পাশে একটা টেবিল আছে, সেখানে রাজ্যের সব ওষুধপত্র রাখা। এই টেবিলের উপর সবসময় একটা ছোট্ট আয়না থাকে। আয়নাটা সাথীর। সাথে নিজের বিছানার পাশেও একটা টেবিল রয়েছে। তবুও সাথী এই টেবিলেই তার আয়নাটা রাখে, কারণ এই টেবিলটা ঘরের একদম কোনায় রাখা। শোকেসের কারণে এই টেবিলটা ঘরে ঢুকেই চট করে কারো চোখে পড়ে না। এই বাড়িতে এটাই সাথীর সবচেয়ে পছন্দের জায়গা। মন ভালো কিংবা মন খারাপের দীর্ঘ সময় এখানে বসে আয়না দেখে দেখে কাটিয়ে দিতে পারে সাথী। এখনো চেয়ারে বসে সে আয়নাটা সামনে রেখে সাথী গুনগুন করে গান গাইছে আর চোখে কাজল লাগাচ্ছে। সাথীকে দেখে মনে হচ্ছে এই ঘরের এত হইচই কিছুই যেন সে শুনতে পাচ্ছে না। জীবনে অনেক দুঃখ কষ্ট দেখে ফেলেছে সাথী। কোনো অস্থিরতায় আজকাল তাকে স্পর্শ করতে পারে না। পিছন থেকে সাথীর মুখটা দেখা যাচ্ছে না,
তবে স্বামীকে পানি খাইয়ে উঠে দাঁড়াতে আয়নায় সাথীর মুখটা স্পষ্ট দেখতে পেলেন রাহেলা বানু। নিজের মেয়েকে দেখে মাঝে মাঝে নিজেই চমকে ওঠেন তিনি। এত অসহায় বাবা মায়ের ঘরে এমন রূপবতী মেয়েকে কেন যে পাঠালেন সৃষ্টিকর্তা। বড় মেয়ে জ্যোতিও ভীষণ সুন্দর দেখতে, তবে বুদ্ধিশুদ্ধি একটু কম। রাহেলা বানুর মতে এটা একদিক থেকে ভালো, বোকা মেয়েরা জীবনে কষ্ট কম পায়। বুদ্ধিমতী মেয়েদের চেয়ে বোকাশোকা মেয়েরা সংসার জীবনও বেশি সুখী হয়। ছোট মেয়ের সাথী যেমন সুন্দরী তেমনই বুদ্ধিমতী। এই বুদ্ধিমতী মেয়েকে নিয়েই রাহেলা বানুর যত চিন্তা। জ্যোতির বস সাদেক আলী তার বন্ধু মোজাম্মেলের কাছ থেকে অনেক বড় অঙ্কের টাকা ধার এনে ব্যবসায় লাগিয়েছিল। কবে টাকা এনেছিল, কি ব্যবসায় লাগিয়েছে, সে সম্পর্কে পরিবারের কেউ কিছুই জানে না। অবশ্য সাদেক আলীর অনেক কিছুই পরিবারের অজানা। রাহেলা বানুর ধারণা সাদেক আলী খুন খারাপিও করে। এমন ছেলের সঙ্গে জ্যোতির বিয়েটা মেনে নিতে আজও কষ্ট হয় রাহেলার। শোকেসের কারণে টেবিলটা ব্যবসায় বেশ বড়সড় লস খেয়েছে সাদেক আলী। মোজাম্মেলের কাছ থেকে নেয়া টাকার অঙ্কটা বেশি বলে সময় মতো ফেরত দেওয়া নাকি সম্ভব হয়নি। টাকা নেবার সময় মোজাম্মেলের কাছে সাদেক আলীর বাড়ি আর জমি জমার কাগজপত্র বন্ধক রেখেছিল। সুদে আসলে সেই টাকা বেড়ে এমন জায়গায় এসেছে যে মোজাম্মেল যে কোনো সময় বাড়ির মালিকানা দাবি করতে পারে। মোজাম্মেলের সঙ্গে সাথীর বিয়েটা দিলে টাকা পয়সা কিচ্ছু আর ফেরত দিতে হবে না। সাথীকে দেখে মোজাম্মেলের মাথা নষ্ট হয়ে গেছে। বন্ধুর প্রস্তাবে সাদেক আলীও মহা খুশি। এত সহজে ঋণ মুক্ত হবার রাস্তা খুঁজে পেয়ে তড়িঘড়ি করে 2 দিনের মধ্যে বিয়ের আয়োজন করে ফেলেছে সে। আগামীকাল শুক্রবার বাদ জুমা ঘরোয়া আয়োজনে কবুল হবে। মোজাম্মেল চাইলে পরে বড় আয়োজন করে আত্মীয় স্বজনকে খাওয়ানো হবে। মোজাম্মেল বয়সে সাদেক আলীর থেকে ছোট হলেও সাথীর সঙ্গে বয়সের বিস্তর ব্যবধান। তাছাড়া ছেলেটি যেমন কালো তেমন বেটে, মাথায় টাক, সারাদিন পান খেয়ে খেয়ে সবগুলো দাঁত একেবারে লাল করে ফেলেছে। আর যেহেতু সে সাদেক আলীর সাথে ব্যবসা করে, তাই স্বভাব চরিত্র ভালো হবে না, এটা নিশ্চিতভাবে বলা যায়। ছেলেটার মুখের ভাষাও ভালো না। একবারই ছেলেটাকে দেখেছেন রাহেলা বানু। সাথীকে ওই ছেলের হাতে তুলে দিতে হবে ভাবলেই 2 চোখে অন্ধকার দেখেন রাহেলা। বিছানার সঙ্গে লেপ্টে থাকা স্বামী আর ছোট মেয়ে সাথীকে নিয়ে গত 1 যুগ ধরে বড় মেয়ের সংসারে রয়েছেন রাহেলা বানু। মেয়ে জামাইয়ের মতের বিরুদ্ধে যাবার মতো তার জোর কই। এদিকে বিয়ে নিয়ে কোনো রকম আপত্তি শুনতে রাজি নয় সাদেক আলী। সে পরিষ্কার জানিয়ে দিয়েছে, মোজাম্মেলের সাথে বিয়েতে রাজি না হলে বাড়িতে কারো জায়গা হবে না। নেশা করে বাড়ি ফিরে গত 2 রাতে জ্যোতিকে কয়েক দফা মেরেছে সাদেক আলী। জ্যোতিকে দেখে বোঝার উপায় নেই সে রাতে কতটা মার খেয়েছে। সকালে উঠে হাসি মুখে সাদেক আলীর সাথে বিয়ের বাজার সদাই করে এনেছে। বিয়ের বাজার সদাই করে জ্যোতিকে বাড়িতে পৌঁছে দিয়ে সাদেক আলী বাবুর্চি ঠিক করতে গিয়েছে। বাড়ি ফিরে জ্যোতি রাহেলা বানুর ঘরে ঢুকে হইচই কান্নাকাটি শুরু করে দিয়েছে। সাথী পালিয়ে যাবে। জ্যোতির নিজের 2 মেয়ে রয়েছে। সংসারটা বাঁচাতে মোজাম্মেল আর সাথীর বিয়ের জন্য সে উঠে পড়ে লেগেছে। বেচারি আর কি বা করতে পারে। ইচ্ছা মতো বিলাপ শেষ করে চোখ মুছে ধূপধাপ করে উঠে গিয়ে সাথীকে হাত ধরে টেনে মায়ের সামনে এনে দাঁড় করালো জ্যোতি। কান্না থামলেও রাগে ফোঁস করছে জ্যোতি। মোজাম্মেলের মতো একটা ছেলের সাথে বিয়ে হচ্ছে যেন। তুই এরকম চুপ করে আছিস কিভাবে ভেবে পাচ্ছিলাম না আমি। এত ভালো মেয়ে তো তুই না সাথী। দেখ ভালো করে। আম্মার সামনে কিন্তু কোরআন শরীফ রাখা। ঠিক করে বল সাথী, তুই বাড়ি থেকে পালিয়ে যাবার প্ল্যান করছিস না? টিকলি টায়রা তো এই বয়সে বানিয়ে কথা বলবে না। রাহেলা বানু বুঝতে পারলেন এবার
দুই নাতনি টিকলি আর টায়রার কাছে কিছু একটা শুনেছে যুথি। রাহেলা বানুর হঠাৎ মনে হলো তিনি নিজেও যেন চাইছেন সাথে কোথাও পালিয়ে যাক। বড় মেয়ের জীবনটা তো নষ্ট হয়েই গেছে, এখন ছোট মেয়েটার জীবনও নষ্ট হবার পথে। এরকম একটা ছেলের সঙ্গে বিয়ের কথা পাকা হয়ে যাবার পর সাথী একবারও এ নিয়ে কোনো আপত্তি করেনি, এক ফোঁটা চোখের পানিও ফেলেনি সাথী। মেয়েটা তাহলে কি বাড়ি থেকে পালানোর চিন্তা করে রেখেছে সাথী? এজন্যই কি এতটা স্বাভাবিক দেখাচ্ছে সাথীকে? সাথীর হাত দুটো নিজের হাতে টেনে নিয়ে রাহেলা বানু বললেন, কি রে সাথী, যুথি কি বলছে এসব? কোথায় পালানোর কথা বলেছিস তুই? টিকলিটা রাখে। সাথী মাথা নিচু করে মায়ের পাশে বসে পড়ল। এই প্রথম সাথীর চোখের পানি গাল গড়িয়ে নিচে নেমে যাচ্ছে। রাহেলা বানু সাথীর চোখের পানি মুছে দিলেন না, মেয়েটাকে জড়িয়েও ধরলেন না, শুধু বরফের মতো ঠান্ডা গলায় বললেন, সাথী, আমিও চাই তুই পালিয়ে যা, তবে এখন নয়, বিয়েটা হয়ে যাক, তারপর যা করার করিস। বিয়েটা হয়ে গেলেই তো সাদেকের সঙ্গে দেনা পানা মিটে যাবে সব। বিয়ের পর মোজাম্মেলের বউ পালিয়ে গেলে সেই দায় সাদেকের নয়। পালাবি যখন বড় বোনের সংসারটা বাঁচিয়ে দিয়ে তারপর পালা, বোনের ঋণ শোধ করে যা। যুথি আর সাথী অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। পাশের বিছানায় শুয়ে শুয়ে তাজুল ইসলাম আবারও ভয়ানক স্বরে ঘুঙ্গাতে লাগলেন, না চাইলে যারে পাওয়া যায়, তুমি তো জানো ওই অবস্থায় তর্ক করলে আমার মাথা ঠিক থাকে না। কি জানো না তুমি? আর অল্পই খেয়েছিলাম, আমার ওপর দিয়ে কি যাচ্ছে সেটা তো কেউ বুঝতে চাইছে না। আমি তোমার বোনের খারাপ চাই না, মোজাম্মেল সাথীকে সুখে রাখবে। দেখি কোথায় কোথায় লেগেছে, ওষুধ খেতে হবে একটা। না না, শুধু ক্রিম লাগালে হবে না। কিছু খাওনি তো? কিছু খেয়ে ওষুধ খেতে হবে। আমি জানি তো তুমি কিছু খাওনি। টিকলিয়া টায়রার ঘর থেকে আপা আর দুলা ভাইয়ের গলা শোনা যাচ্ছে। রাতে মার খেয়ে মেয়েদের ঘরে এসে শুয়েছিল যুথি। সাদেক আলীর নেশা কেটে গেছে, তাই যুথির মন ভোলানোর চেষ্টা করছে সকাল সকাল। ভোরের আলো আঁধারের একটা অদ্ভুত মায়া আছে, এই মায়ায় কঠিন রাগও কেমন গলে যায়। সব মানুষকে তখন ভীষণ নিষ্পাপ লাগে। ভোরের এই নরম আলোয় সাদেক আলীর গলার স্বরের মধ্যে সাথী কেমন একটা সত্যিকারের ভালোবাসার গন্ধ পেল। যুথিকে এইটুকু ভালোবাসা দেবার জন্য সাদেক আলীকে চেঁচিয়ে ধন্যবাদ দিতে মন চাইল। এক মুহূর্তের জন্য সাথী ভুলেই গেল ঋণমুক্ত হবার জন্য এই লোকটা তাকে কিভাবে ব্যবহার করতে চাইছে। সকাল সকাল ছাদে যাবার জন্য ঘর থেকে বের হয়ে এসেছিল সাথী। এখন মাঝপথে দাঁড়িয়ে নিজের আপা দুলাভাইয়ের কথা শুনতে খুব ভালো লাগছে কেন যেন। যদিও ব্যথায় যুথি কথা বলছে খুব আস্তে, ভালো করে বোঝাও যাচ্ছে না যুথির কথা, তবুও সত্যি বলতে যুথি আর সাদেক আলীর মধ্যে এতটা কোমল কথোপকথন খুব একটা হয় না। ভোরের দিকে সাথীদের ঘরটাতে দম বন্ধ করা গন্ধ আর কেমন একটা ভ্যাপসা গরম লাগে। তাজুল ইসলাম বহু বছর যাবৎ শয্যাশায়ী, টয়লেটে যেতে পারে না বলে বিছানাতে সব কাজ সারেন। রাহেলা বানু যদিও এ ব্যাপারে খুব সতর্ক থাকেন সব সময়, খুব মেপে খাবার খাওয়ান, বারবার কাপড় নোংরা করবে সেই ভয়ে। তবু সকালের ভ্যাপসা গরমে সাথীদের ঘরটাতে দুর্গন্ধ হয়। তাজুল ইসলামের বিছানা বরাবর বড় সড়ো একটা জানালা রয়েছে, দিনভর সেই জানালা খোলা থাকে। দক্ষিণ দিকের ঘরে দক্ষিণা জানালা আছে বলেই দিনে ঘরটায় দুর্গন্ধ কম হয়, তবে মশার হাত থেকে বাঁচতে রাতে জানালাটা বন্ধ করতেই হয়। রাতে জমা ময়লা জামা কাপড়ের গন্ধে সকালের দিকটা কেমন দম বন্ধ লাগে। রাহেলা বানু উঠে জানালা খোলা রাখ পর্যন্ত সাথী তাই প্রায় সকালেই ছাদে চলে যায়। গতকাল সারা রাত সাথী দুই চোখের পাতা এক করতে পারেনি। অনেকবার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করেছে, সেটাও পারেনি। ছোটবেলা থেকে
মায়ের একরকম যুদ্ধ, বাবার একরকম যুদ্ধ, আপার একরকম যুদ্ধ, নিজের যুদ্ধ। এইসব দেখতে দেখতে সাথীর চোখ সহজে ভিজতে চায় না। দুঃখের দিনে মন ভরে কাঁদতে না পারার কি যে যন্ত্রণা, সেটা সাথীর চেয়ে ভালো বোধ হয় আর কেউ জানে না। আপা দুলাভাইয়ের কথোপকথন শারীরিক অন্তরঙ্গ মুহূর্তের দিকে যাচ্ছে। আচ্ছা, এর মধ্যে কি কোনো প্রেম আছে, নাকি শুধুই অভ্যাস? স্বামী স্ত্রীর প্রেমহীন শারীরিক সম্পর্কের চেয়ে জঘন্য পৃথিবীতে আর কিছু কি আছে? ধীর পায়ে ছাদে যাবার জন্য দরজার কাছে এগিয়ে গেল সাথী। তাজুল ইসলামের বিছানার পাশে থাকা টেবিলের চেয়ারটাতে বসে কাজল লাগাচ্ছে সাথী। হাতে তার প্রিয় আয়নাটা। এই আয়নায় সাথীর প্রিয় মানুষের বাস। বাড়িতে সবাই সাথীকে নিয়ে হাসাহাসি করে, বকাঝকা করে। আয়না হাতে নিয়ে এত সময় বসে থাকে বলে সবাই ভাবে আয়নায় সাথী কেবল নিজেকে দেখে। কেউ তো জানে না এই আয়নায় কে থাকে। তার সাথে কত কথা বলে সাথী সারাদিন। পাশে বিছানায় পড়ে থাকা বাবা মাঝে মাঝে চুপ হয়ে আয়নার সাথে সাথীর গল্প শোনেন। কখনো একটু হেসেও ওঠেন মনে মনে। মুখটা তখন খুশি খুশি দেখা যায়। বাবার মুখের এই পরিবর্তন সাথী ছাড়া কেউ বুঝতেও পারে না। আজও সাথী মন খারাপের ঝুলি নিয়ে বসেছে আয়নার সামনে। সকালে লম্বা সময় ধরে ছাদে ছিল সাথী। এতদিন ধরে যত্ন করা সবগুলো গাছের কাছ থেকে বিদায় নিয়েছে সাথী। আগামীকাল তার বিয়ে হবার কথা। জীবন তাকে কোথায় নিয়ে যাবে কেউ জানে না। ছাদ থেকে নেমে মায়ের সাথে মিলে বাবার সব ময়লা জামা কাপড় বিছানা পরিষ্কার করেছে। বাবাকে নাস্তা খাইয়েছে। সকালে বাবাকে নাস্তা খাওয়ানোটা বড় একটা ঝক্কি। তারপর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র একটা ব্যাগে আলাদা করে গুছিয়ে নিয়েছে। কবুল বলার পর এ বাড়িতে থাকবে না বরের সাথে চলে যাবে সেটা এখনো জানে না সাথী। মায়ের কথা মতো তাই একটা ব্যাগ গুছিয়ে নিয়েছে। সাথে এ বাড়িতে যেসব জিনিসপত্র রয়ে যাবে সাথীর, সেগুলো একটু ঝেড়ে মুছে গুছিয়ে রেখেছে। একটু বেলা হবার পর আপার দুলাভাই বিয়ের বাজার করতে গেছে। সাথী টিকলি টায়রাকে গোসল করিয়ে নিজের হাতে ভাত মেখে খাইয়ে দিয়েছে। বাচ্চা দুইটা ছিল বলে সাথী কত মন খারাপ ভুলে থেকেছে। একটা একটা করে হাতের বেশ কিছু কাজ শেষ করে নিয়েছে। তারপর সময় নিয়ে নিজের গোসল সেরে বেশি করে মরিচ দিয়ে কড়া করে ডিম ভেজে এক প্লেট ভাত খেয়ে নিয়েছে সাথী। এ বাড়িতে একসাথে ভাত খাবার রেওয়াজ নেই, সেরকম সম্পর্কের গভীরতাও নেই তো। শীতের দিনে বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে কড়া করে ডিম ভাজা দিয়ে এক প্লেট গরম ভাত, আর গরমের দিনে একই রকম ডিম ভাজা দিয়ে এক প্লেট পান্তা ভাত। এই হলে সাথীর জীবন আনন্দময় হয়ে ওঠে। জীবনের কাছে এই এক প্লেট ভাত আর ডিম ভাজা, নিজের প্রিয় মানুষটা পাশে নিয়ে বৃষ্টি আর জোছনায় হাত ধরে চুপচাপ বসে থাকা, এটুকু চাওয়াই ছিল সাথীর। এর বেশি কিছু নয়। এটুকু পাওয়া হবে না কেন কে জানে। মোজাম্মেল নামের যে লোকটার সাথে তার বিয়ে ঠিক হয়েছে, 2 দিন তাকে দেখেছে সাথী। কলেজে যাওয়ার পথে একদিন দেখেছে। সামনের বাড়ির দারোয়ানকে ধরে মারছে। আরেকদিন দুলাভাইয়ের অফিসে একটা দরকারে গিয়েছিল সাথী। তখন দেখেছে অফিসে রান্নার কাজ করে যে মহিলাটা, তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। মোজাম্মেল মহিলাটিকে তুই তুই করে বলছিল। খুব জঘন্য লাগছিল শুনতে। সাথীর কল্পনায় যে মানুষটার বাস, সে মেয়েদের খুব সম্মান করে। সে কখনো কারো গায়ে হাত তোলে না। একটা সিনেমায় দেখেছিল সাথী, নিজের স্ত্রীকে খুব ভালোবেসে বিয়ের প্রথম দিকে বেশ অনেক দিন আপনি আপনি করে ডেকেছিল নায়ক। সকাল সকাল নতুন বইয়ের জন্য নাস্তাও বানিয়েছিল। নতুন বইয়ের ঘুম ভাঙার সাথে সাথে খাট থেকে কোলে তুলে নিয়েছিল যেন বইয়ের পা মাটিতে না পড়ে। বউ যেন কত সাধনার, বউ যেন কোনো রূপকথার রানী। কি ভালো লেগেছিল সাথীর। মোজাম্মেলের মতো মানুষ স্বামী হিসেবে কেমন হবে ভাবতেই পারছে না সাথী।
আপাকে অনেক যন্ত্রণা সহ্য করতে দেখেছে সে ছোট থেকে। স্বামী কতটা লোলুপ হতে পারে দোলাভাইকে দেখে জেনেছে সে। এক কোটা ঘুমের ওষুধ তাই আলাদা করেই রেখেছে সাথী। তার বাবার ওষুধের থেকেই সরিয়ে রেখেছে সেগুলো। দরকার মনে হলে যে কোনো সময় খেয়ে নিবে। আয়নায় থাকা কাল্পনিক মানুষটার সাথে এসব কথাই বলছিল সাথী। এর মধ্যেই জ্যোতি ঘরে ঢুকে রাহেলা বানুর সাথে হইচই শুরু করে দিয়েছে। দুপুরে ভাত খাওয়ানোর সময় টিকলি টায়রাকে বলেছিল সাথী সে হয়তো অনেক অনেক দূরে চলে যাবে। বাচ্চা দুইটা মাকে কি বলেছে কে জানে। আপার কান্না শুনে সাথীর সত্যি খারাপ লাগছে। একথা সত্যি যে দুলাভাই তাদের ফেলে দেয়নি। তাছাড়া দুলাভাই কখনো সাথীর দিকে খারাপ দৃষ্টিও দেয়নি, চাইলে দিতেই পারত। কারো কিছুই করার থাকতো না, তাই বলে দুলাভাই মোটেই ভালো মানুষ নয়। এত বছরে দুলাভাইয়ের কত যে জঘন্য চেহারা দেখেছে সাথী, সেটা কাউকে বলে বোঝানো যাবে না। মদ, জুয়া, লোক ঠকানো কোনোটা বাদ নেই। অশ্লীল এবং অশ্রাব্য ভাষায় আপাকে গালাগালি করে, মারধর করে। মাঝে মাঝে মনে হয় বোকা আপাটা তবু এই লোকটাকে ভালোবাসে। মায়ের সাথে এক দফা হইচই কান্নাকাটি করে সাথীকে টানতে টানতে চেয়ার থেকে তুলে আনলো জ্যোতি। আপার এ ধরনের আচরণ খুব স্বাভাবিক, তাই একটু অবাক হলো না সাথী। কিন্তু মা যখন গম্ভীর মুখে সাথীকে পালিয়ে যেতে বলল, ভীষণ ভয় লাগে উঠল সাথীর। পালিয়ে যাবার কোনো জায়গা তো নেই সাথীর, সেই সাহসও নেই। তবে হ্যাঁ, দুনিয়া থেকে চিরতরে বিদায় নিতে পারবে সে। কিন্তু সেই কথা মাকে বলবে কি করে? মা যে সাথীর ওপর খুব ভরসা করে। রাহেলা বানুর কথা শুনে তাজুল ইসলামের ঘুঙানি শব্দ বাড়তে থাকে। জ্যোতি বলল, সাথী পালাবে কেন আম্মা? আমি না হয় বোকাশোকা, তাই তোমাদের জামাইকে বশ করতে পারি না, কিন্তু সাথী তো যথেষ্ট বুদ্ধিমতী। মোজাম্মেলের মতো ছেলেকে নিজের ইচ্ছা মতো চালাতে না পারলে এত রূপ আর বুদ্ধি কোন কাজে লাগবে? আর শোন সাথী, তোকে একটা কথা বলি, ভালো স্বামী বলতে দুনিয়াতে কিছু নাই। বিয়ের 1 বছর কিংবা বড়জোর 2 বছর, এরপর আর স্বামী স্ত্রীর প্রেম থাকে না, তখন শুধু দায়িত্ব থাকে। দায়িত্ব পালন করতে পারলে সব ঠিক, না পারলে সব ঠনঠন। এই যে আমাদের আব্বা, তিনি তো সাদেক আলীর মতো বদলোক না। তোর কি মনে হয় আম্মা আব্বার মধ্যে প্রেম ভালোবাসা কিচ্ছু আছে? আজকে যদি আব্বার টাকা থাকতো, আমাদের কি এই অবস্থা হতো? সাদেক আলী যত খারাপই হোক, তার 2 মেয়েকে টাকার অভাবে বদলোকের সাথে বিয়ে দিবে না। ভেবে দেখ একবার, কোন রাজপুত্রের আশায় তুই পালিয়ে যাবি? সিদ্ধান্ত তোর। না চাইলে যারে পাওয়া যায়, 8-10টা বিয়ে বাড়িতে যেমন লোকজন গম গম করে, এই বিয়ে বাড়িতে তা নয়। সাদেক আলী খুব বেছে কিছু লোকজনকে দাওয়াত করেছে। আত্মীয় স্বজন খুব কম, বেশিরভাগ সাদেক আলীর ব্যবসায়ী বন্ধু আর 2-1জন প্রতিবেশী। সাথীর কোনো বান্ধবী এই বিয়েতে দাওয়াত পায়নি, তবে জ্যোতির 2জন বান্ধবী এসেছে। বিয়ে বাড়ির প্রচলিত কিছু আনুষ্ঠানিকতার জন্য হলেও 2-1জন নারী অতিথি লাগে, তাই যারাই এসেছে বিয়েতে, তারা এতক্ষণ নতুন বর কনেকে নিয়ে মেতেছিল। এখন সকলে মিলে রাহেলা বানুকে ঘিরে রয়েছে। তিনি অজ্ঞান হয়ে গেছেন। কবুল হয়ে যাবার পর বর আর কনেকে পাশাপাশি বসানো হয়েছিল মিষ্টি মুখ মালা বদল করবে বলে। এর মধ্যে রাহেলা বানু অজ্ঞান হয়ে গেছেন। বেশ অনেকটা সময় পার হয়ে গেছে, কিন্তু ওনার জ্ঞান ফেরার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জ্যোতি তার মায়ের অবস্থা দেখে গলা ছেড়ে বিলাপ শুরু করেছিল, কিন্তু সাদেক আলীর এক ধমকে সে একদম চুপ হয়ে গেছে। 2-1জন বেশ কয়েকবার পানি ছিটিয়েছে চোখে মুখে, কোনো লাভ হয়নি। একটা পাখা নিয়ে জ্যোতি তার মাকে বাতাস করছে জোরে জোরে। এই বাড়িতে 3টা ঘরে এসি রয়েছে, জ্যোতিদের শোবার ঘরে, তার মেয়েদের ঘরে আর বসার ঘরে। তবে রাহেলা বানু অজ্ঞান হয়েছেন ডাইনিং এর সামনে। বসার ঘরে মেয়ে আর জামাইকে মিষ্টি খাইয়ে বের হয়ে এসেছিলেন, ডাইনিং এর সামনে এসে পড়ে গেছেন। ওনাকে কোলে করে এসি রুমে নিয়ে গেল হয়,
সেটা না করে সবাই চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। বিয়েতে সাদেক আলী বেছে বেছে এমন লোকজন দাওয়াত করেছিল যারা তার খুব বিশ্বস্ত, যারা এই বিয়ের অসামঞ্জস্যতা নিয়ে কোনো কথা বলবে না। এতক্ষণ অবশ্য কেউ কিছু বলেওনি, কিন্তু রাহেলা বানু অজ্ঞান হয়ে যাবার পর সাদেক আলীর অগোচরে মোটামুটি সবাই ফিসফাস করছে। বিয়ের সাজ বলতে যা বোঝায় তার কিছুই সাথী করেনি, কেবল বিয়ের শাড়ি, গয়না আর চোখে কাজল। এতেই সাথীর ওপর থেকে কারো চোখ সরছে না। বিয়ের দিন বরের সাজে সব ছেলেকে কেমন একটু কালো লাগে। জরির কাজ করা বাদামি শেরওয়ানিতে মোজাম্মেলের গায়ের রং অন্ধকার হয়ে আছে। বিয়ে উপলক্ষে মোজাম্মেল সম্ভবত ডেন্টিস্টের কাছে গিয়েছিল। দাঁতের হলদে ভাবটা একটু কম মনে হচ্ছে। টুপি পরার জন্য মাথার টাকটাও ঢেকে রয়েছে। তবু সাথী আর মোজাম্মেলকে বড্ড বেমানান লাগছে। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করার জন্য সাদেক আলী বড্ড তাড়া দিচ্ছিল। কবুল পরানো শেষ হতে না হতেই সে জ্যোতিকে বলল বর আর কনেকে একসাথে বসিয়ে দিতে। দুই একজন অতিথি বর কনেকে মিষ্টিমুখ করালেই হলো, তারপর সবাইকে বিদায় করে দিবে। কবুল হয়ে যাবার পর মাওলানা সাহেব দোয়া করেছেন, সাথে মোনাজাত। মোজাম্মেল যে মোনাজাত ধরে কাঁদছিল সেটা আর কেউ খেয়াল না করলেও জ্যোতির দুই বান্ধবী ঠিক খেয়াল করেছে। মেয়েদের চোখে সব ধরা পড়ে যায়। বিয়ের দিন বর কেন কাঁদবে ওরা ভেবে পাচ্ছিল না। জ্যোতি তার বান্ধবীদের ইশারা করা মাত্র ওরা দৌড়ে ভিতরে চলে এসেছে সাথীকে বরের কাছে নিয়ে যাবে বলে। কিরে সাথী, তুই কি বুঝতে পারছিস না নাকি? তোর যে বিয়ে হয়ে গেল, একদম শক্ত হয়ে আছিস দেখছি। এক ফোঁটা চোখের পানি অন্তত ফেলতে পারতি সুন্দরী। এত জলদি কবুল বলে ফেললি, একটু সময়ও নিলি না, একটু কাঁদলিও না কেন রে? বিয়েতে লোক দেখানোর জন্য হলেও তো একটু কাঁদতে হয়। হিহি। এদিকে তোর বর বিয়ে করে কেঁদে কেটে একসারা। আরে তুই ছাই বুঝেছিস। বেচারা আনন্দে কেঁদে ফেলেছে। সাথীর মতো ডানা কাটা পরি পেয়ে জীবন ধন্য হয়েছে জামাই বাবুর। জ্যোতির বান্ধবী দুজন নিজেদের মধ্যে হাসাহাসি করতে করতে সাথীকে ভিতরের ঘর থেকে বরের পাশে এনে বসিয়েছে। এই কাজগুলো করার জন্যই দুজনকে আনা হয়েছে। রাহেলা বানুকে ওরাই জোর করে সাথে এনেছে। বাবা যেহেতু উঠে আসতে পারবে না, তাই সবার আগে মেয়ের মা মিষ্টি খাওয়াবেন। সারাটা দিন রাহেলা বানু কেমন একটা ঘোরের মধ্যে ছিলেন, যেন কোনো দুঃস্বপ্ন দেখছেন তিনি। সাথীকে দেখে তার মনে হচ্ছিল একটা চাবি দেওয়া পুতুল, যেন শরীরে কোথাও কোনো প্রাণের ছোঁয়া নেই। যে যা করতে বলছে তাই করে যাচ্ছে। কবুল বলে ফেলেছে, অথচ এক ফোঁটা পানি চোখ থেকে ফেলেনি সে। মেয়েটার মনে কি চলছে ভেবে পাচ্ছিলেন না রাহেলা বানু। রাহেলা বানু মনে প্রাণে বিশ্বাস করতেন সাথীর মতো এত চমৎকার একটা মেয়ের জীবনে খারাপ কিছু হতেই পারে না। মেয়েটা দেখতে যতটা না সুন্দর, তার চেয়ে অনেক বেশি সুন্দর তার মনটা। দিনে রাতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন সাথীর জন্য। না, কোনো রাজপুত্র নয়, একটা সাধারণ সাদামাটা ছেলে, যে সাথীকে সুখে দুঃখে বিপদে আপদে একলা ছেড়ে দিবে না, সব সময় সাথীর পাশে থাকবে। এখন মোজাম্মেলের পাশে মেয়েকে দেখে তার বুকটা কেমন ভারী হয়ে গেল হঠাৎ। ছেলেটা অসুন্দর বলে নয়, সাদেক আলীর বন্ধু বলে। ছেলেটার স্বভাব যদি সাদেক আলীর মতো হয়, সাথী তো চিৎকার করে জ্যোতির মতো কাঁদতেও পারে না। এইসব ভেবে রাহেলা বানুর মনে হচ্ছিল একটা পাথর চেপে বসেছে বুকের ওপর। নিঃশ্বাসটাও কেমন যেন বন্ধ হয়ে আসছে তার। ঘর ভর্তি অপরিচিত লোক। সবার সামনে যতটা সম্ভব স্বাভাবিকভাবে মিষ্টিমুখ করিয়ে ভিতরে এসে অজ্ঞান হয়ে গেলেন রাহেলা বানু। খবর পেয়ে সবাই বর কনেকে রেখে দৌড়ে উঠে এসেছে। বাবার ধমক, মায়ের কান্না, নানির অজ্ঞান হয়ে যাওয়া, এত কিছু দেখে টিকলি টায়রা দুজনেই খুব ভয় পাচ্ছিল। সাথে উঠে এসে ওদের দুজনকে নিয়ে ভিতরে বাবার কাছে গিয়ে বসেছে।
কাজী অফিস থেকে দুজন লোক এসেছে, আর সাথে মাওলানা সাহেব। ওরা পাশের ঘরে খাবার খাচ্ছিলেন। অন্যান্য অতিথি যারা রয়েছে তাদের খাওয়া আগেই হয়ে গেছে। কেবল মাওলানা সাহেবদের খাওয়াই বাকি ছিল। শুক্রবার দিনে তাদের অনেক বিয়ের ব্যস্ততা থাকে, তাই ওনারা এসেছেন কিছুক্ষণ আগে। এসে কবুলটা পরিয়ে খেতে বসেছেন তিনজন মিলে। কবুল পরানো হয়ে গেল। কাজী অফিসের কিছু কাজ বাকি ছিল। রাহেলা বানুর অবস্থা দেখে সাদেক আলী সামান্য ঘাবড়ে গেল। বড় কোনো ঝামেলা বাঁধার ভয়ে শাশুড়িকে ওই অবস্থায় রেখে দৌড়ে পাশের রুমে চলে এলো সে। সেখানে মাওলানা সাহেব আর কাজী অফিসের লোক দুটো খাবার খাচ্ছিল। খাওয়াটা একটু জলদি শেষ করুন। হুজুর, কাজী অফিসের কাজগুলো ফেলে রাখাটা ঠিক না। শৈশবোধ হয়ে যাক, আরেক দফা না হয় খাবেন তখন। ভালো মতো কাজটা শেষ করে দেন আপনারা, ইনশাল্লাহ সবাইকে খুশি করে দিব আমি। টাকা পয়সা হাদিয়া সব আছে, একটু তাড়াতাড়ি করেন আপনারা। এই বিয়েতে কোনো রকম ঝামেলা চাই না আমি। মেয়ের মা অসুস্থ হয়ে পড়েছেন, আপনারা একটু তাড়াতাড়ি কাজ সারেন। বিয়ে বাড়ির ঝামেলা নিয়ে কাজী অফিসের লোকজন খুব একটা মাথা ঘামায় না। ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হলে আর কিছু দেখতে যায় না তারা। ওরা আমতা আমতা করে বলছিল কবুল হয়ে গেছে, আর কি ঝামেলা হবে। তারপর একজন আরেকজনের দিকে মুখ চাওয়াচাই করতে করতে হাত ধুয়ে নিল। এইসবের মধ্যে মোজাম্মেল কখন বেরিয়ে গেছে ঘর থেকে কেউ খেয়াল করেনি। শুক্রবার দুপুরে ফার্মেসিগুলোতে ডাক্তার আসতে আসতে 3টা-4টা বেজে যায়। মোজাম্মেল বেশ খানিকটা দূরে একটা ক্লিনিক থেকে অনেক অনুরোধ করে কম বয়সী একজন ডাক্তার ধরে নিয়ে এসেছে। ডাক্তার সঙ্গে নিয়ে মোজাম্মেল যখন ঘরে ঢুকলো, রাহেলা বানুর মুখ দিয়ে তখন ফেনা বের হচ্ছে। ডাক্তার ছেলেটা ঘরে ঢুকে রাহেলা বানুকে দেখেই চেঁচিয়ে উঠল, এই রোগী নিয়ে আপনারা ঘরে বসে রয়েছেন কেন? অদ্ভুত তো, ওনাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। সবাই মিলে ওনাকে ঘিরে রয়েছেন কেন আপনারা? সবাই সরে দাঁড়ান প্লিজ। আপনাদের তো গাড়ি আছেই, অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করা ঠিক হবে না। যত দ্রুত পারেন হাসপাতালে নিয়ে যান। মোজাম্মেল সবাইকে সরিয়ে রাহেলা বানুকে কোলের মধ্যে তুলে নিল। মোজাম্মেল ছোটখাটো মানুষ, তবু এক ঝটকায় উঠিয়ে নিল সে রাহেলা বানুকে। সারা দিন ধরে বিয়ের তোড়জোড় চলেছে। তাজুল ইসলামের দিকে কেউ সেরকম খেয়াল করেনি। বাড়ির পরিস্থিতি বুঝে তাজুল ইসলামও একেবারে চুপ হয়েছিলেন। রাহেলা বানুকে নিয়ে সবাই যখন হইচই করছে, তিনি ঠিক তখনই কেমন উত্তেজিত হয়ে ঘোঙ্গাতে শুরু করেন। তার হাড্ডিসার শরীরে বুকের পাঁজরের ওঠানামা তীব্র হয়ে ওঠে। টিকলি টায়রাকে সাথে নিয়ে সাথী তার বাবার শরীরটা টেনে মাথাটা জানালা বরাবর উপরের দিকে উঠিয়ে দিল। বাবা নিঃশ্বাস নিতে কষ্ট হলেই মাকে এরকম করতে দেখেছে সাথী। জানালার সামনে দাঁড়িয়ে উপর থেকে সাথী দেখতে পেল নিচে বেশ কিছু লোক গাড়িতে উঠছে, সাথে কাঁদতে কাঁদতে জুথি উঠছে। মোজাম্মেল তার মাকে খুব শক্ত করে ঝাপটে ধরে গাড়িতে উঠে বসেছে। মনে হচ্ছে সাথীর মা যেন মোজাম্মেলের কত আপন। মনে হচ্ছে সাথীর মাকে বাঁচানোর কি একটা তাগিদ মোজাম্মেলের। এত বছরে কখনো কোনো দিন এরকম তাগিদ দুলাভাইয়ের মধ্যে দেখেনি সাথী। পিছন ফিরে সাথী দেখল দুলাভাই দাঁড়িয়ে আছে, হাতে কাজী অফিসের রেজিস্টার খাতা। রান্নাঘরে খুটখাট শব্দে ঘুম ভেঙে গেল সাথীর। গতকাল সন্ধ্যায় মোজাম্মেলের বাড়িতে এসেছে সাথী। 1 সপ্তাহ হাসপাতালে থাকার পর গতকাল বিকেলে রাহেলা বানুকে বাসায় আনা হয়েছে। ওনার হার্ট অ্যাটাক হয়েছিল। হাসপাতালে নিতে আরেকটু দেরি হলে বাঁচানো কষ্ট হয়ে যেত। বিয়ের দিন রাতে সাদেক আলী নিজের বাড়ি আর জমি জমার কাগজপত্র মোজাম্মেলের কাছ থেকে বুঝে নিয়েছে। সেজন্য মোজাম্মেল একবার হাসপাতাল থেকে বাড়ি গিয়েছিল। এটা বাদে
এই 1 সপ্তাহে চা, নাস্তা, ওষুধ কেনা আর বাথরুমে যাওয়া ছাড়া পুরো সময়টা রাহেলা বানুর সাথে হাসপাতালে ছিল মোজাম্মেল। জ্যোতি থাকতে চেয়েছিল, কিন্তু মেয়েদের থাকার সেরকম ভালো ব্যবস্থা নেই। আইসিইউ পেশেন্টদের বাড়ির লোকদের বেশিরভাগ চেয়ারেই ঘুমাতে হয়, তাই মোজাম্মেল নিজেই জোর করে থেকেছে। বাড়িতে বাবাকে দেখার কেউ নেই বলে সাথী থাকতে পারেনি রাতে। সে প্রতিদিন দুপুরে খাবার নিয়ে আসতো। হাসপাতালে 7 দিন একবারও মোজাম্মেলের সাথে কথা হয়নি সাথীর। লোকটা যেন সাথীর কাছ থেকে পালিয়ে বেড়ায়। গতকাল রাহেলা বানু বাড়ি ফিরেই সাথীকে মোজাম্মেলের সঙ্গে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। ছেলেটা সাদেকের মতো নয় রে মা, দেখলি তো আমার জন্য কি করলো এই কয়দিন। তুই মোজাম্মেলের সাথে যা মা, ছেলেটাকে ভরসা করে দেখ একবার। তোর মতো ভালো মেয়ের কপালে খারাপ কিছু থাকতেই পারে না, এটা আমার বিশ্বাস। মায়ের কথাই শুধু নয়, সাথে নিজেও মোজাম্মেলের সঙ্গে যেতে চাইছিল। সাথীকে নিয়ে বাড়ি আসার পরটুকু গাড়িতে একদম চুপচাপ ছিল মোজাম্মেল। ঘরে ঢুকে সাথী বলল, আপনি আমার কাছ থেকে পালিয়ে বেরোন কেন? এত টাকার বিনিময়ে বিয়ে করেছেন, এখন আমার সাথে কথা বলেন না কেন? ভয়ে। সাথী হেসে ফেলল, আপনি আমাকে ভয় পান? এত সুন্দর মেয়ের হাসি মুখের দিকে তাকিয়ে মোজাম্মেলের বুকটা কেঁপে উঠল। আপনাকে ভয় পাই না, আপনার ঘৃণাকে ভয় পাই। আপনার চোখে আমার জন্য ঘৃণা দেখার সাহস নাই, তাই পালিয়ে বেড়াই। সারা জীবন মানুষের কাছে অনেক ঘৃণা পেয়েছি, কিন্তু নিজের প্রিয় মানুষের চোখে ঘৃণা দেখার জন্য অনেক সাহস লাগে। সেই সাহস সবার থাকে না। একটুক্ষণ চুপ থেকে মোজাম্মেল বলল, আপনি আমাকে এত ঘৃণা করেন কেন? আমি দেখতে কুৎসিত বলে? মোজাম্মেল সাথীকে আপনি করে বলছে। সাথী নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই কি সেই লোক যাকে সে আগে 2 বার দেখেছে? আপনাকে আগে যে কয়বার দেখেছি, মানে আপনি তো জানেন কোথায় দেখেছি। মোজাম্মেল একটু হাসল। ওইটুকু দেখে আপনি আমাকে খারাপ ভাবতেন না যদি আমি দেখতে সুপুরুষ হতাম। আমি জন্মের পর নিজের আব্বা আম্মাকে দেখি নাই, বড় হয়েছে এতিমখানায়। এতিম ছেলে যদি দেখতে কুৎসিত হয়, বড় হবার জন্য, বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য তাকে কত যুদ্ধ করতে হয় আপনি কল্পনাও করতে পারবেন না। আমাকে ভদ্রতা, সভ্যতা শিখিয়ে দেওয়ার মতো কোনো দিন কেউ ছিল না। সব নিজে শিখেছি। অবহেলা আর অত্যাচার সহ্য করতে করতে শিখেছি। দারোয়ান সেদিন একটা গরিব বাচ্চা মেয়ের সাথে অসভ্যতা করতে গিয়েছিল, আমি ধরে উচিত শিক্ষা দিয়েছি। মোজাম্মেল একটু থামল, তারপর বলল, আর কোথায় দেখেছিলেন আমাকে? দুলাভাইয়ের অফিসে। একটা মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন, খুব খারাপ ভাষায় কথা বলছিলেন। ও আচ্ছা, অফিসের রান্নার বুয়ার কথা বলছেন মনে হয়। বুয়ার মেয়ের শরীর খারাপের সময় ওষুধপত্র কিনতে কিছু টাকা দিয়েছিলাম। চেহারা খারাপ তো, তাই সবাই ধরেই নেয় আমি খারাপ লোক। সেদিন সে আরো কিছু টাকা চাইছিল আমার কাছে। হেসে হেসে, গা ঘেঁষে বলল, অফিস খালি থাকলে ফোন করতে, এসে আমার সেবা যত্ন করে যাবে। ধাক্কা না দিয়ে উপায় আছে? মোজাম্মেলের জন্য বুকের মধ্যে কেমন করে উঠল সাথীর। তার মনে হলো কালো মানুষটার ভিতরে কি ভীষণ ফকফকে সাদা একটা মন। সাথীকে ফ্রেশ হতে বলে মোজাম্মেল খাবার কিনতে বের হলো। সাথী যে আসবে সেটা আগে থেকে জানা ছিল না। তাছাড়া বেশ কিছুদিন ধরে মোজাম্মেল হাসপাতালে ছিল। ঘরে তাই সেরকম কোনো খাবার নেই। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে কখন যে সাথী ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। বেশ কিছুদিন ঠিক মতো ঘুমায়নি সাথী। মোজাম্মেলের সাথে কথা বলে এত ভালো লাগছিল সাথীর, এত নিশ্চিন্ত লাগছিল। এতদিনের এত ভয়, উৎকণ্ঠা কেটে গিয়ে গভীর ঘুমে তলিয়ে গেল সে। সকালে রান্নাঘরে খুটখাট শব্দে ঘুম ভাঙল সাথীর।
রাতেই রান্নাঘরটা দেখেছিল সে। উঠে গিয়ে দেখলো মোজাম্মেল নাস্তা বানাচ্ছে। সাথী বলল, আমি বানাই নাস্তা? মোজাম্মেল সাথীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। একটু এগিয়ে এসে চোখে চোখ রেখে বলল, সাথী, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি শুধু আমার নিজের হয়ে আমার কাছে থাকুন। আমার জীবনে কোনো নিজের মানুষ নেই, আমার কোনো পরিবার নেই, নিজের লোক নেই। আমার টাকা আছে, কিন্তু খরচ করার মানুষ নেই। আমার সুখে হাসবে, আমার দুঃখে কাঁদবে, এমন কেউ নেই। এমন একজন মানুষ নেই যে আমার ভীষণ আপন। আমি বিনিময়ে কখনো কিছু চাইব না। বিশ্বাস করেন, আমার অনেক টাকা আছে সাথী। চাইলে প্রতিদিন নতুন নতুন নারী সঙ্গ কিনতে পারি আমি। কিন্তু এই এত বছরের একলা জীবনে কখনো সেসব কিছু চাওয়া ছিল না আমার। শুধু একটা নিজের মানুষ চাই, যেন চিৎকার করে বলতে পারি, এই পৃথিবীতে আমি একা নই, আমার আপনজন আছে। অন্তত একটা আপনজন আমার আছে। মোজাম্মেল হু হু করে কেঁদে উঠল। সাথে মোজাম্মেলের চোখের পানি মুছে দিল। তারপর কানের কাছে ফিস ফিস করে বলল, কিচ্ছু চাই না। এজন্যই বুঝি বিয়ের দিন কেঁদেছিলেন? আমার এত ভালোবাসা তাহলে কাকে দিব? একটা মানুষ চাই তো আমার ভালোবাসা দেবার জন্য, নিবেন না? মোজাম্মেল সাথীকে জড়িয়ে ধরল। দুটো শরীরের হৃদস্পন্দন নিমিষে এক হয়ে গেল। মনে হলো যেন কত কাল ধরে ওরা এক হবার অপেক্ষায় ছিল। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।